আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এই ভিডিওতে আজকে লিম্নোলজি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়, তাই আমি ধারাবাহিকভাবে বেশ কয়েকটি পর্বে এই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার পুরো ভিডিও জুড়ে যে বিষয়গুলো থাকবে, লিম্নোলজি সম্পর্কে প্রাথমিক আলোচনা, বিশেষ করে লিম্নোলজি কি এবং তার প্রকারভেদ, লিম্নোলজির গুরুত্ব কি, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ লিম্নোলজির শ্রেণীবিন্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর হচ্ছে লিম্নোলজির ইতিহাস, বাংলাদেশে তার প্রেক্ষাপট, লিম্নোলজির ব্যাপ্তি কি বা স্কোপ অফ লিম্নোলজি, বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে লিম্নোলজির সম্পর্ক, প্ল্যাঙ্কটনের শ্রেণীবিন্যাস এবং বিস্তৃতি, স্বাদু পানির প্রাণী প্ল্যাঙ্কটনের স্থান ভিত্তিক বিস্তৃতি এবং তার নিয়ন্ত্রণকারী প্রভাবক সমূহ, এবং জলাশয়ে মাছের উৎপাদনশীলতা বৃদ্ধিতে বা মাছের উৎপাদন বৃদ্ধিতে প্ল্যাঙ্কটনের ভূমিকা কি, মৎস্য চাষে প্ল্যাঙ্কটনের উপকারী প্রভাব, মাছ চাষে প্ল্যাঙ্কটনের ক্ষতিকর প্রভাব, মাছ চাষে প্ল্যাঙ্কটনের ভূমিকা, এই বিষয়গুলো থাকবে। বিশেষ করে প্ল্যাঙ্কটন লিম্নোলজির সাথে লিম্নোলজি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এরপরে নেকটন, নিউস্টন, পেরিফাইটন, এগুলো সম্পর্কেও আমি বলবো। এগুলো লিম্নোলজির সাথে সম্পর্কিত। এগুলো হচ্ছে বায়োটিক ফ্যাক্টর ইন লিম্নোলজি। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে বেন্থোস এবং তার শ্রেণীবিন্যাস। বেন্থোস কি, বেন্থোসের বিস্তৃতি এবং মাছ চাষে বেন্থোসের ভূমিকা কি, অর্থাৎ একটি লিম্নোলজিক্যাল অর্থাৎ একটি জলাশয়ের উৎপাদনশীলতা বৃদ্ধিতে বেন্থোসের কি কি ভূমিকা রয়েছে, এই বিষয়গুলো আমার এই লিম্নোলজিতে আলোচনায় থাকবে। এছাড়া মাছ চাষের ক্ষেত্রে লিম্নোলজিক্যাল বিভিন্ন সমস্যা রয়েছে, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল ভৌত এবং জৈবিক নিয়ামক সমুদ্র প্রাণীকুলের উপর বিস্তার লাভ করে, প্রভাব বিস্তার লাভ করে, এই সব বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ছোট পরিসরে। সামুদ্রিক প্রাণীকুলের উপর জৈবিক নিয়ামকের প্রভাব, মিঠা পানি এবং সমুদ্র প্রাণীর জীবকুলের মধ্যে বিভিন্ন রাসায়নিক প্রভাব এবং তার নিয়ামক সমূহ, গভীর সমুদ্রে বসবাসকারী বিভিন্ন প্রাণীদের অভিযোজন, একটি পুকুরে প্ল্যাঙ্কটনের উৎপাদনের ক্ষেত্রে তার ভৌত এবং রাসায়নিক যে নিয়ামক সমূহ রয়েছে, এই বিষয়গুলো আলোচনায় থাকবে। জলজ বাস্তুতন্ত্রে মৎস্য চাষ মানে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে বেন্থোস প্রাণীর যে ভূমিকা, আমি যদিও এটা আগেই বলেছি, এই বিষয়গুলো এখানে আলোচনায় থাকবে। এরপরে পানির বিভিন্ন গুণাগুণ সম্পর্কে আমি আলোচনা করব এখানে। জলজ পরিবেশে টিকে থাকার জন্য যে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, বায়োটিক ফ্যাক্টর, এই সমস্ত বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব পর্যায়ক্রমে। ও আরেকটি বিষয়, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের এই চ্যানেলটির সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন আশা করি। লিম্নোলজি শব্দটি গ্রিক শব্দ লিমনি, LIMNE, লিমনি অর্থ জলাভূমি, গ্রিক শব্দ থেকে আসছে। এটা দুইটা ভাগে বিভক্ত। লিমনি মানে হচ্ছে জলাভূমি, আর একটা হচ্ছে লোগোস মানে হচ্ছে বিজ্ঞান, অর্থাৎ শাব্দিক অর্থ হচ্ছে জলাভূমি সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় অভ্যন্তরীণ পানি সম্পদ, অভ্যন্তরীণ আছে ইনল্যান্ড ওয়াটার, অর্থাৎ একটি নির্দিষ্ট ভূখণ্ডে যে পরিমাণ ফ্রেশ ওয়াটার রয়েছে, এটাকে আমরা বলি ইনল্যান্ড ওয়াটার। অভ্যন্তরীণ পানি সম্পদ এবং তার জৈব উপাদান, জীব সম্প্রদায় এবং জৈবিক উপাদানের প্রভাবক নিয়ে পর্যালোচনা করা হয়, তাকে লিম্নোলজি বলে। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় অভ্যন্তরীণ পানি সম্পদ এবং তার জৈব উপাদান এবং জীব সম্প্রদায় এবং জৈব উপাদানের মধ্যে যে প্রভাবক, এই সকল বিষয়ে পর্যালোচনা করা হয়, তাকেই লিম্নোলজি বা জলাভূমি বিজ্ঞান বলে। লিম্নোলজি শব্দটি সাধারণত স্বাদু পানি অর্থাৎ ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমের ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এটির সাথে সম্পর্কিত হচ্ছে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম। ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমগুলো কি কি? প্রথমত হচ্ছে পুকুর, হ্রদ, নদী, খাল, বিল, হাওর, বাওর, ঝিল, যত ধরনের ইনল্যান্ড অ্যাকোয়াটিক ইকোসিস্টেম রয়েছে সবগুলোই লিম্নোলজির অন্তর্ভুক্ত এবং লিম্নোলজির আলোচনার বিষয়। এখন এই সমস্ত বিষয়গুলোর মধ্যে ইনল্যান্ড অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে, এগুলো লিম্নোলজির আওতাভুক্ত। যেমন
জলাশয়ের ভৌত বা ফিজিক্যাল যে বৈশিষ্ট্য রয়েছে, ফিজিক্যাল বৈশিষ্ট্যগুলো কি কি? জলাশয়ের ভিতরে মানে আলোর প্রভাব, তাপমাত্রার প্রভাব, স্রোতের প্রভাব এবং তার স্ট্রেটিফিকেশন, স্তরায়ন। কারণ সব ইকোসিস্টেমের, অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের গভীরতা সমান থাকে না, আর জলের গভীরতা যত বাড়ে অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের ক্ষেত্রে তার স্ট্রেটিফিকেশন তত বাড়ে। তো এগুলো হচ্ছে তার ফিজিক্যাল বৈশিষ্ট্য। তার কেমিক্যাল কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন প্রত্যেকটি ইনল্যান্ড অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের ক্ষেত্রে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, পিএইচ এর পরিমাণ, লবণাক্ততা, পুষ্টি উপাদান, এই সব বিষয়গুলো মানে সম্পর্কিত। কারণ অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে অনেক বায়োটিক এবং অ্যাবায়োটিক ফ্যাক্টর থাকে এবং এদের মধ্যে একটা ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে এই কেমিক্যাল বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর হচ্ছে বায়োলজিক্যাল যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ একটি অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে বিভিন্ন ধরনের বায়োটিক ফ্যাক্টর, তার মধ্যে রয়েছে প্ল্যাঙ্কটন রয়েছে, মাছ রয়েছে, অন্যান্য জীব রয়েছে এবং এদের মধ্যে যে আন্তঃসম্পর্ক এবং তাদের সোর্স অফ ফুড, খাবারের যে উৎস, এবং সর্বশেষ প্রডিউসার, এই সব বিষয়গুলোই হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের বায়োটিক ফ্যাক্টর, বায়োলজিক্যাল আসপেক্টস। এরপর হচ্ছে পুকুরে উৎপাদনশীলতা। এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, উৎপাদনশীলতা, অর্থাৎ একটি জলাশয়ের বা পুকুরের বা হ্রদের বা বিল, ঝিল, হাওর, বাওর, এই সমস্ত অঞ্চলগুলোর যে প্রোডাক্টিভিটি, এটাও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। যদিও আমার ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমের প্রোডাক্টিভিটি নিয়ে একটি বিস্তারিত আলোচনা রয়েছে, আমি ওখানে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুতরাং এই বিষয়গুলো, অর্থাৎ ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল আসপেক্টস, প্রোডাক্টিভিটি, এই সমস্ত বিষয়গুলো লিম্নোলজির আওতাধীন আলোচনার বিষয়। আশা করি লিম্নোলজি সম্পর্কে আমি ক্ষুদ্র কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি। এখন লিম্নোলজির আসলে ইতিহাস কি? লিম্নোলজি ধারণাটি খুবই সম্প্রতি একটি ধারণা। প্রাচীন কাল থেকে লিম্নোলজি স্টাডি করা হতো না। অর্থাৎ যদিও মানুষের পৃথিবীর সমস্ত সভ্যতাগুলো, অর্থাৎ মানুষের বসবাসের জায়গাগুলো পানির সাথে সম্পর্কিত, অর্থাৎ কোনো জলাধারকে কেন্দ্র করে মানব বসতি গড়ে ওঠা, জীব বসতি গড়ে ওঠা, অর্থাৎ জীবমণ্ডল, পৃথিবীতে যত জীব রয়েছে তাদের আবাস, বিচরণ সবকিছুই কিন্তু নির্দিষ্ট পানিকে কেন্দ্র করে, জলাধারকে কেন্দ্র করে। আর ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রাণী জগতের জীবন ধারণের জন্য ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমই হচ্ছে প্রধান একটি ভূমিকা পালন করে থাকে। যদিও পৃথিবী 4 ভাগের মধ্যে 3 ভাগই হচ্ছে জল, তার মধ্যে 3 ভাগের মধ্যে প্রায় 95%ই হচ্ছে লবণাক্ত পানি, যেগুলো প্রাণী জগৎ সরাসরি এটাকে ব্যবহার করতে পারে না। সুতরাং এক্ষেত্রে ইনল্যান্ড ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর পৃথিবীতে সমস্ত প্রাণীকুলে বেড়ে ওঠা নির্দিষ্ট নদীকে কেন্দ্র করে, জলাধারকে কেন্দ্র করে। পৃথিবীতে অনেক বড় বড় সভ্যতা, যেমন মেসোপটেমীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, এরপরে সিন্ধু সভ্যতা, আমরা আরো যদি বলি মিশরীয় সভ্যতা, প্রত্যেকটি সভ্যতাই আপনারা দেখবেন, ইনকা সভ্যতা, এগুলো কোনো নির্দিষ্ট একটি নদীকে কেন্দ্র করে, ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাই সুতরাং পানির সাথে জীবের সম্পর্ক খুবই নিবিড় এবং ঘনিষ্ঠ। তাই সুতরাং এই পানিকে নিয়ে যদিও পৃথিবীতে সর্বপ্রথম অ্যারিস্টটল, তিনি সর্বপ্রথম এই বিষয়টি সামনে নিয়ে আসেন প্রাচীন বিজ্ঞানীদের মধ্যে। তিনি কিছু প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেন জলাভূমি সম্পর্কে। যদিও তখনকার সময়ে এই জ্ঞান এতটা বিস্তার লাভ করেনি। হ্রদ এবং নদীর ব্যবহার ছিল মানুষের জীবনধারার একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু তখনও বৈজ্ঞানিক গবেষণা বা বৈজ্ঞানিক চিন্তাধারা, এটা বিজ্ঞান রূপে এই জ্ঞান কখনো বিস্তার লাভ করতে পারেনি। 1700 এবং 1800 শতকের দিকে ইউরোপের কিছু কিছু বিজ্ঞানীরা সর্বপ্রথম এই হ্রদে প্রাণীর জীবন এবং জীববিজ্ঞান সম্পর্কে একটি নোট তৈরি করা শুরু করেন এবং ইউরোপের বিভিন্ন হ্রদ এবং নদীর উপর ভৌগোলিক এবং বর্ণনামূলক ভাবে এটা স্টাডি শুরু হয়। এবং তখনও ওই 17 শতক এবং 18 শতকের দিকেও এই লিম্নোলজি আলাদা কোনো শাস্ত্র হয়ে উঠতে পারেনি। 19বিংশ শতাব্দীর দিকে সর্বপ্রথম ফরেল, তিনি একজন সুইজারল্যান্ডের প্রকৃতি বিজ্ঞানী এবং পরবর্তী তিনি লিম্নোলজিস্ট হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। তাকে লিম্নোলজির জনক বলা হয়। 1890 সালের দিকে তিনি লিম্নোলজি শব্দটি প্রবর্তন করেন এবং এটি এই জলাভূমি বিজ্ঞানকে অর্থাৎ বিজ্ঞান জগতের সামনে একটি নতুন দ্বার তিনি উন্মোচন করেন। এই সময়ে তিনি হ্রদের তাপমাত্রা, গভীরতা এবং জল প্রবাহ ইত্যাদি নিয়ে সুনির্দিষ্ট একটি বৈজ্ঞানিক গবেষণা শুরু করেন। যদিও এই ফরেলের হাত ধরেই
এই লিম্নোলজি পরবর্তীতে পূর্ণতা পায়। পরবর্তীতে বিংশ শতাব্দীর দিকে লিম্নোলজি খুব দ্রুত বিকাশ ঘটতে থাকে। জীববিজ্ঞান, রসায়ন, ভৌত বিজ্ঞান এবং ভূগোলের সাথে এর সম্পর্ক নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন যাবত গবেষণা করেন। পরবর্তীতে আধুনিক 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 পৃথিবীতে বিজ্ঞানী এইনার নৌম্যান এবং অগাস্ট পিয়ানম্যান এই দুইজন বিজ্ঞানী লেকের উৎপাদনশীলতার ধারণা প্রবর্তন করেন এবং লেকের শ্রেণীবিন্যাস করেন। এই দুইজন বিজ্ঞানীকে মানে সহপ্রবর্তক হিসেবে বলা হয়, আধুনিক লিম্নোলজির প্রবর্তকে বলা হয়। লিম্নোলজির দ্রুত বিস্তার তাদের হাতেই ঘটে এবং এটি সর্বপ্রথম আমেরিকাতে লিম্নোলজির প্রসার, জ্ঞান বিজ্ঞানের প্রসার, আবিষ্কার, গবেষণা সবকিছু প্রসার সবচেয়ে বেশি ব্যাপকভাবে শুরু হয়। পরবর্তীতে জার্মানি এবং রাশিয়া, এশিয়ার দেশ হিসেবে জাপানেও এর বিভিন্ন গবেষণা কেন্দ্র তৈরি হয় শুধু লিম্নোলজিক্যাল বিষয়ের উপরে জ্ঞান লাভের জন্য। এখন জীববৈজ্ঞানিক যেমন প্ল্যাংটন, ফিশ, বেন্থোস, এরপরে হচ্ছে যে আমরা লিম্নোলজির সাথে সম্পর্কিত যে ভৌত রাসায়নিক যে বিষয়গুলো, অক্সিজেন, দ্রবীভূত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, থার্মাল স্ট্রেটিফিকেশন, ওয়াটার মিক্সিং, এরপরে হচ্ছে কারেন্ট স্রোত, এই বিষয়গুলো গবেষণা খুব দ্রুত বিস্তার শুরু করে এবং ব্যাপকভাবে বিজ্ঞানীরা এতে নিয়োজিত হন। জায়গা আর কি, তো এই বিষয়গুলো লিম্নোলজির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান যুগে লিম্নোলজির জলবায়ুর পরিবর্তন, জীববিজ্ঞান, জীববৈচিত্র্য সংরক্ষণ, পানির মান ব্যবস্থাপনা, টেকসই সম্পদের, রিনিউয়েবল এনার্জির ব্যবহারের ক্ষেত্রে এই লিম্নোলজি আস্তে আস্তে খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়ে এবং বর্তমান বিজ্ঞানীরা লিম্নোলজিকে এমন একটা অবস্থায় নিয়ে গেছেন যে বর্তমানে পৃথিবীর অস্তিত্ব টিকে থাকার জন্য যে সমস্ত জ্ঞান বিজ্ঞান অতি প্রয়োজনীয় তার মধ্যে লিম্নোলজি একটি। এবং এটার সাথে বিজ্ঞানীরা হ্রদ এবং নদীর তথ্য সংগ্রহেতে রিমোট সেন্সিং, মডেলিং, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা জিআইএস প্রভৃতি ব্যবহারের ক্ষেত্রে লিম্নোলজির সাথে এই বিষয়গুলো সংযুক্ত হয়। তা আমরা আগেই বলেছি যে লিম্নোলজির জনক হিসাবে আমরা ফ্রান্সিসকো অ্যালফোন্স ফরেলকে আমরা বলি, যিনি সুইজারল্যান্ডের একজন বিখ্যাত বিজ্ঞানী। তাকে লিম্নোলজির জনক বলা হয় এবং তিনি বর্তমানে লিম্নোলজিস্ট হিসেবে পরিচিত। ফ্রান্সিসকো অ্যালফোন্স ফরেল 1841 সাল থেকে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি সুইজারল্যান্ডে দীর্ঘদিন যাবত তিনি সেখানে গবেষণা কার্যে নিয়োজিত থাকেন। ফরেল কিভাবে লিম্নোলজির জনক হয়ে উঠলেন? তিনি মূলত লেক জেনেভা নামক একটি গবেষণার কাজ শুরু করেন। জেনেভা তথা সুইজারল্যান্ডে একটি লেকের উপরে তিনি কাজ করেন সুদীর্ঘদিন এবং প্রথমবারের মতো তিনি স্বাদু পানির ওই লেকের বিভিন্ন ভৌত, রাসায়নিক এবং জীববিজ্ঞান বৈশিষ্ট্য সমন্বিত একটি স্টাডি অর্থাৎ গবেষণাগার তিনি স্থাপন করেন এবং সেখানে ওই লেক জেনেভা ওই লেকের নামই হচ্ছে লেক জেনেভা, অর্থাৎ জেনেভার সেই লেক নিয়ে তিনি এই বিস্তারিতভাবে স্টাডি করেন আর কি। বিশেষ করে ওই লেকের ভৌত, রাসায়নিক এবং জীববিজ্ঞান অর্থাৎ জীবমণ্ডল সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন এবং তার এই গবেষণা লব্ধ তার যে জ্ঞান, তার যে গবেষণা, এটিকে তিনি গ্রন্থাকারে তিনি হচ্ছে এটা প্রকাশ করেন। তার যেমন সেটার নাম দেন তিনি দি লেমেন মনোগ্রাফিক লিম্নোলজিক, যেখানে লেক জেনেভার উপর বিস্তারিত গবেষণা প্রকাশিত হয় এবং তিনি লেক সম্পর্কে নতুন এক ধারণার প্রবর্তন করেন এবং তিনি লেকটিকে থার্মাল স্ট্রেটিফিকেশন, হ্রদের চলাচল অর্থাৎ লেক সার্কুলেশন, পানির স্রোত এবং লেকের উৎপাদনশীলতা এবং জীববৈচিত্র্য, এই বিষয়গুলো নিয়ে তিনি বিশাল স্টাডি করেন এবং তার সেই গ্রন্থপঞ্জিকায় তিনি এগুলোকে লিপিবদ্ধ করেন। হ্যাঁ, এ কারণে ফ্রান্সিসকো অ্যালফোন্স ফরেলকেই এই লিম্নোলজির জনক বলা হয়। এবং পরবর্তীতে তিনি হ্রদ এবং নদীর উপরে একটি বর্ণনামূলক তিনি গ্রন্থ রচনা করেন। তার সামগ্রিকভাবে 19 শতকে তার হচ্ছে ফরেলের দি লেমেন নামক গবেষণায় তিনি তার হচ্ছে এই সব বিষয়গুলোকে তিনি প্রকাশ করেন। এই কারণে তাকে আধুনিক লিম্নোলজির জনক বলা হয়। তাহলে এখন হচ্ছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে এই লিম্নোলজিক্যাল স্টাডির যে সমস্ত বিষয়গুলো পরবর্তীতে উঠে আসে, আমি এগুলো নিয়ে একটু বলবো। যেমন বাংলাদেশের লিম্নোলজির উপর কাজ সর্বপ্রথম শুরু হয় 1962 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের
স্নাতকোত্তর বর্ষের একজন ছাত্র, যিনি সর্বপ্রথম, যার নাম হচ্ছে, পরবর্তী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হন। প্রফেসর মোহাম্মদ ইসমাইলের তত্ত্বাবধানে লিম্নোলজির উপর প্রথম কাজ শুরু হয় 1962 সালে। তবে তাদের কাজের ফলাফল কেবল ব্যবহারিক খাতায় সীমাবদ্ধ থাকে, গবেষণাপত্র হিসেবে এটা কখনো প্রকাশিত হতে পারেনি। প্রফেসর ইসমাইলের অন্য আরেকজন ছাত্র লিম্নোলজির উপর কাজ করেছে বলে এটা অনেকে মনে করে। তবে পরবর্তীতে এই বাংলাদেশে 1962 সালের পরে প্রফেসর ইসমাইলের পরে এটা এই বাংলাদেশে জলাভূমি নিয়ে আর কোনো কাজ হয়নি। পরবর্তীকালে লিম্নোলজিক্যাল গবেষণায় এগিয়ে আসেন বাংলাদেশের একজন বিখ্যাত শৈবালবিদ প্রফেসর A.K.M. নুরুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিম্নোলজিক্যাল গবেষণার ধারার প্রবর্তন করেন এবং বিভিন্ন পুকুর এবং হ্রদের শৈবালকে কেন্দ্র করে তার গবেষণা এগিয়ে নিয়ে যান, এবং তার অনেক ছাত্রছাত্রী এতে কাজ করেন এখানে। এবং তার অন্যতম একজন ছাত্র মনিরুজ্জামান খন্দকার লিম্নোলজির উপর 2খানা বই রচনা করেন। আপনারা এই বইগুলো দেখতে পাবেন। লিম্নোলজির উপর তাদের 2টা বিখ্যাত বই রয়েছে, এবং বই 2খানি ছাত্রছাত্রীদের লিম্নোলজিক্যাল অধ্যয়ন এবং গবেষণায় এটা উদ্বুদ্ধ করে। এরপর হচ্ছে প্রফেসর নুরুল ইসলাম 1967 খ্রিস্টাব্দে পার্বত্য চট্টগ্রামের রাখাইন কিং হ্রদের উপর তিনি গবেষণাপত্র রচনা করেন, এবং ওই গবেষণাপত্রটি হ্রদের মাইক্রোসিস্টিস, পানির স্বর, পিএইচ, পুষ্টি উপাদান, এগুলো বিভিন্ন বিষয়গুলো তিনি এই পানির এই বিষয়গুলো নিয়ে আসেন। এবং 1970 সালের দিকে ঢাকা জেলার বিভিন্ন পুকুরের উপরে ওই প্রফেসর নুরুল ইসলাম তিনি কাজ করেন। এটি মোটামুটি বাংলাদেশের লিম্নোলজিক্যাল স্টাডির ক্ষেত্রে এই কাজগুলো হয়। এরপর ফাইটোপ্ল্যাঙ্কটনের উপরেও 1958 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিজ্ঞান বিভাগের আরেকজন প্রফেসর ডক্টর মনোয়ারা বেগম, তিনি প্ল্যাঙ্কটনের উপরে প্রথম গবেষণা পরিচালনা করেন, এবং ঢাকার শহরে কয়েকটি পুকুরের ভাসমান জুপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটনের উপরে তিনি বিস্তারিত গবেষণাপত্র প্রণয়ন করেন। বর্তমানে ঢাকা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লিম্নোলজির উপর গবেষণার কাজ অব্যাহত রয়েছে, এবং এর সাথে অনেক ছাত্র শিক্ষক জড়িত রয়েছেন। তারা বিভিন্ন জলাশয়ে পানির দ্রবীভূত অক্সিজেন, খারত্ব, পিএইচ, উৎপাদনের হার প্রভৃতি বিষয় নিয়ন্ত্রণ এবং জীবগোষ্ঠীর উপর এর প্রভাব বিস্তার করে এইসব বিষয়ের উপরে তারা গবেষণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এই লিম্নোলজিক্যালের উপরে ব্যাপক স্টাডি অব্যাহত রয়েছে। যাই হোক, আজকে প্রাথমিকভাবে আলোচনায় আমি আজ এই পর্যন্তই আলোচনা শেষ করব। পরবর্তী লেকচারে আমি লিম্নোলজিক্যাল সম্পর্কে আরো বিস্তারিত বিভিন্ন তথ্যগুলো, যেগুলো আমি পূর্বে বলেছি, এগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।